সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। তোমরা আমাকে একটু শুনতে পাচ্ছ কিনা এটা যদি একটু জানাও, আমার ক্লাসটা নিতে সুবিধা হতো। আমাকে কি শোনা যাচ্ছে? রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, সব ঠিক আছে। একটু সবাই জানাও। আলহামদুলিল্লাহ ভালো। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আমেনা। তোরি নমস্কার। আচ্ছা, শোনা যাচ্ছে কি আমাকে একদম ক্লিয়ার? ওয়ালাইকুম সালাম রাদিয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি রাদিয়া, তুমি ভালো আছো? আজকে স্টুডেন্ট তো কম কেন বলো তো? মাত্র 13 জন। আমি তাহলে শুরু করে দিচ্ছি। স্টুডেন্ট যদিও কম, কিন্তু আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না। তোমরা সবাই শুনতে পাচ্ছো? তাহলে আর শুরু করে দিই। আচ্ছা, আজকে পড়বো উম, বাংলা ফার্স্ট পেপারের দুটো টপিক টপিক পড়বো আজকে। একটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আরহাম। ওয়ালাইকুম সালাম ফাইজা, ভালো আছো? আচ্ছা, একটা হচ্ছে গণ অভ্যুত্থানের কথা, আরেকটা হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। দুটো টপিক আমাদের মনে হয় তোমাদের বাকি ছিল কিনা জানি না, বা বাকি যদি নাও থাকে আবার রিভিশন হয়ে গেল। না, কুইজ হবে না। ফাইজা, জিমিস, হ্যাঁ, ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ফাইজা। ভালো আছি। কানিতা, ভালো আছি। তুমি ভালো আছো? নিপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুরু করে দেই। হ্যাঁ, আজকে গণ অভ্যুত্থানের কথা পড়বো। কিছুদিন আগেই তোমরা কিন্তু গণ অভ্যুত্থান দেখেছো, দেখেছো না? এই 2024 সালের জুলাই মাসে এখনো সেটার চর্চা হয়, আমরা ভুলে যাইনি, তাই না? অনেকগুলো মানুষ মারা গেল, একটা বিশাল গোলযোগ হলো। জারিন তাসনিম, ওয়ালাইকুম সালাম। অনেক বড় একটা গোলযোগ হলো। কিছু মানুষ, মানে কিছু মানুষ না, অনেক মানুষই মারা গেল। কিছু মানুষ যারা সামনে থেকে জানে কিছু হিসাব আছে, কিছু হিসাব নাই। বেশ একটা থমথমে পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি। তোমরাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই যে গণ অভ্যুত্থান, এই জিনিসটা কি? গণ মানে, এই যে গণ কথাটা যে বললো, এই গণ কথাটার মধ্যেই সেই কথাটা আছে। গণ হচ্ছে মানে জনগণ, জনগণের গণটা এখানে নেওয়া আছে। অভ্যুত্থান উত্থান হচ্ছে উত্থান থেকে উত্থান। এই যে এই উত্থানের সাথে অভিযোগ করে হয়েছে অভ্যুত্থান। হ্যাঁ, উত্থান মানে উঠা। হ্যাঁ, নতুন কিছু ওঠা। এই গণমানুষের মাধ্যমে নতুন কিছু ওঠার কথাই হচ্ছে গণ অভ্যুত্থান। ঠিক আছে? আচ্ছা, যারা আমাকে চেনো না বা যাদের আজকে প্রথম ক্লাস, তাদের উদ্দেশ্যে বলছি। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে মনির আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি তোমাদেরকে বাংলা পড়াই। ঠিক আছে? যারা আমাকে চেনো তারা আবার জানলে, যারা চেনো না তাদেরকে আবার বললাম। আজকে পড়বো গণ অভ্যুত্থানের কথা। আচ্ছা, গণ অভ্যুত্থান একটা এমন একটা বিষয় যেটা আমাদের এই যে দেশ, বাংলাদেশ, এই বাংলাদেশে খুবই কমন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে, আগে তো বাংলাদেশ আলাদা ছিল না, একটা উপমহাদেশ ছিল, ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারত অংশ, পাকিস্তান অংশ আলাদা করার পর পাকিস্তানের সাথে আমরা পড়ে গিয়েছি। কিন্তু তারও আগের কথা বলছি, এটা 1947-এর কথা বলছি না, তারও আগের কথা বলছি। যখন বাংলায় এই মানে এই কলকাতার পরে, পশ্চিমবঙ্গের পরে এখানে একটা মানে আলাদা নগর সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গা সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। প্রথমত ছিল জঙ্গল আর নদী, তারপর আস্তে আস্তে মানুষ বসবাস শুরু করে। যখন থেকে এই অঞ্চলটাতে, বাংলাদেশের যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে মানুষ বসবাস শুরু করেছে, ঠিক তখন থেকেই না এই গণ অভ্যুত্থান, আন্দোলন, এই বিষয়গুলো চলে আসছে। এটা একদমই ধরো ব্রিটিশ শাসনের আগের থেকেই ব- চলে আসছে।
এজন্য এই অঞ্চলের নাম ছিল বুলগাকপুর। বুলগাকপুর নাম দিয়েছিল হচ্ছে আ সম্রাট আকবর বা জাহাঙ্গীর। সম্রাট আকবর বা জাহাঙ্গীরের একজন সভাকবি ছিলেন। তিনি নাম দিয়েছিলেন এই অঞ্চলের নাম হচ্ছে বুলগাকপুর। বুলগাকপুর মানে হচ্ছে বিদ্রোহীর নগরী। এই দেশের মানুষ খুবই বিদ্রোহ করত। মানে মানে হয়তো আ এই দেশের মানুষকে বেশি দাবিয়ে রাখার চেষ্টা করত বলেই বিদ্রোহ করতে হয়েছে খুব বেশি। তো যাই হোক এই এই বাংলা অঞ্চল এখন যেটা বাংলা, যখন বাংলা ছিল না, তখন থেকেই এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ বিদ্রোহ করত। বিদ্রোহ করার একটা ইতিহাস তাদের মধ্যে আছে। যেকোনো মানুষ চাইলেই এদেরকে দাবিয়ে রাখতে পারত না। এটা হচ্ছে এই দেশের আ একটা বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। এখানে একটা কারণ থাকতে পারে। এখানে যারা আশ্রয় নিয়েছে এই অঞ্চলটাতে হয়তো আমাদের পূর্বপুরুষ বা তাদের পূর্বপুরুষ বা তারও আগের পূর্বপুরুষরা হয়তো আ কোথাও অত্যাচারিত ছিল বা দাসপ্রথার কারণে নিগৃহীত ছিল বা তাদেরকে হয়তো নির্বাসন দেওয়া হয়েছে। এই ধরনের মানুষগুলোও না এই যে এই অঞ্চলগুলোতে এম আ আশ্রয় নিয়েছে বা এখানে বসতি স্থাপন করেছে। যার কারণে ওদের মনের ভিতরে আগে থেকেই ক্ষোভ ছিল, আগে থেকেই কষ্ট ছিল। আর এজন্যই ওদের ভিতরে একটা বিদ্রোহ জন্ম নিয়েছিল। যার কারণে অভ্যুত্থান বলো, আন্দোলন বলো, যাই বলো না কেন এদেশের এইজন্য ঘন, ঘন হয়। এদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না কোন কিছুতে। আচ্ছা, একটু কমেন্ট নিয়ে নেই। মেঘলা ওয়ালাইকুম সালাম। ভালো আছি, ভালো আছো? ওয়ালাইকুম সালাম সোহানা। ওয়ালাইকুম সালাম নয়ন। ওয়ালাইকুম সালাম। আমার পরিচয় তো দিয়েছি। তুমি মনে হয় দেরি করে এসছো। হ্যাঁ, আচ্ছা সাত আবারও দিচ্ছি। লিয়ানা ম্যাম বাংলা ভাষার জন্মকথা কখন পড়াবেন একটু বলেন। কারণ আমি সিলেবাসে গণঅভ্যুত্থানটা নাই। আচ্ছা এটা শেষ করেই পড়াবো। এটা শেষ করেই পড়াবো লিয়ানা। আচ্ছা, নয়ন ম্যাম আমার আমার নাম মনির আক্তার আমি আগেই বলেছি এই যে এখন এই যে আমার ছবি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আমার এই যে ছবি আমার এই যে আমার নাম মনির আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এই হচ্ছে আমার পরিচয়। এই। এবার আমরা যাই গণঅভ্যুত্থানের কথায়। শেষ করে আপনার যাদের নেই তারা চাইলে একটু পরে জয়েন করতে পারো কিংবা হয়তো তোমাদের রিভিশন হলেও হতে পারে। শোনো জ্ঞানের কখনো শেষ হয় না। আর জ্ঞান লাভ করলে কখনো ক্ষয় হয় না জ্ঞানের। তুমি যদি জানো এমনও হতে পারে এখান থেকে এমন কিছু পেয়ে যেতে পারো যেটা তোমাদের পরীক্ষায় মানে এই টপিকটা হয়তো নাই কিন্তু এখানে এমন কোনো শব্দ বা এমন কোনো বাক্য পেয়ে যেতে পারো যেটা কিনা তোমার সিলেবাসে যেটা আছে সেটাতে সহায় হবে। হতেও পারে। আচ্ছা, সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে। যেকোনো সমাজের শাসন কাজ পরিচালনা করে শাসকেরা। আচ্ছা, শাসক কে? আমি কাকে নির্ধারণ করব শাসক? এটার কি কোনো নিয়ম নীতি আছে? এটার নিয়ম নীতি বলার আগে আমার বাংলার ইতিহাসটা একটু পেছনে বলে যেতে হবে। বাংলার ইতিহাসে ১ম এত অনিয়ম বিশৃঙ্খলা ছিল তখন সবাই চিন্তা করলো যে একটা শাসনকর্তা না থাকলে আসলে এখানে কোনো কিছু চলে না। তারপর হুট করে মানে আ randomly একজনকে পিক করা হলো যার নাম হচ্ছে গোপাল। হ্যাঁ? এখান থেকেই একটা প্রবাদ এসছে। কপালের নাম গোপাল। সে গোপালকে randomly পিক করার পর সে তাকে শাসনকর্তা বানানোর পর পাল বংশের সূত্রপাত হয়। কিন্তু গোপাল যখন রাজা হয়, গোপাল রাজা হওয়ার পরে মানে গোপালকে তো সে randomly পিক করেছে। কিন্তু গোপাল, গোপালের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে এভাবে এটা একটা ট্রেন্ড হয়ে যায়। তার আগে কিন্তু এটা ছিল না। তার আগে ছিল যার ক্ষমতা আছে, যুদ্ধ করার ক্যাপাবিলিটি আছে, যে কিনা বিচক্ষণ সেরকম কাউকেই রাজা বানানো হতো। পাল বংশের এই গোপাল হওয়ার পর থেকেই এই পারিবারিক যে শাসন ব্যবস্থা সেটা প্রচলন শুরু হয়।
তো সেটাই বলেছে যে অতীতে রাজা-রানী বা সম্রাটেরা শাসন কাজ পরিচালনা করত। তাদের মৃত্যুর পর তাদের সন্তান বা পরিবারের কেউ একজন শাসনের দায়িত্ব পেত। কিন্তু আধুনিক কালে সাধারণত ভোটের মাধ্যমে শাসন ক্ষমতা কে পাবে তা নির্ধারিত হয়। তবে এখনো দুনিয়ায় বেশ কিছু দেশ আছে যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয়। যেমন এখনো কিন্তু ইংল্যান্ডের রানীকে তারা তাদের বংশের তাদের ফ্যামিলির লোকজনও ইংল্যান্ডের রাজা-রানী হয়। তাই না? রানীর পরে রাজা কে হবে তারা আগে থেকেই ঠিক করা কে মানে তারপরে ওয়ারিশ কে হবে সেটা আগে থেকেই ঠিক করা থাকে। তাদের মধ্যে কিন্তু ভোট হয় না। আবার সৌদি আরবেও কোনো ভোট হয় না। সৌদি আরবে কিছু আম ফ্যামিলি আছে তারাই সবকিছু চালায়। ঠিক আছে? তো শাসক যেভাবেই নির্ধারিত হোক, তার প্রধান কর্তব্য হলো সকল মানুষের কল্যাণ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধ মানে সাধন করা। এটা হচ্ছে মূল লক্ষ্য যে একটা মানুষ শাসক হবে কখন? যখন সে দেশের মানুষের ভালো চায়। হ্যাঁ? কিন্তু এখন মানুষ শাসন করতে চায় কারা? যারা হচ্ছে খেতে চায়। বেশি, বেশি আরো বেশি খাবে, এখান থেকে লুটপাট করা যাবে। এই ধরনের চিন্তাভাবনা থেকে এখন শাসন অব্যবস্থায় আসে। কিন্তু মূল কথা ছিল বা আগের যে আদর্শ ছিল সেটা হচ্ছে আমি শাসক তার মানে আমার দায়িত্ব আছে। আমার দায়িত্ব কি? দেশের মানুষের যাতে ভালো হয়, দেশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে সেই চেষ্টা করা। এবং দেশের উন্নতি সাধন করা। আর তাছাড়া আগে যখন এখন তো রাজত্ব সব ফিক্সড। আগে ছিল যে আরো রাজত্ব বাড়ানো যায় কিভাবে সেটারও একটা চিন্তা ভাবনা থাকতো। না এখন সেটা নাই। এখন তো সবার দেশের সীমানা নির্ধারণ করা আছে। আচ্ছা, ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যুগে, যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে। তাই না? ওরা এত বেশি পাওয়ার পেয়ে নিজেদের মানে যেটা দায়িত্ব সেটার কথা ভুলে যায়। মানুষের কথা চিন্তা করার কথা তাদের। কিন্তু মানুষের কথা আর চিন্তা করে না। ওরা হচ্ছে দেখা যায় যে ওরা বিদেশে ঘুরতে যায়, মা আমোদ-প্রমোদ করতে শুরু করে। মানুষের কথা তাদের মনেই থাকে না। কারণ এত বেশি আ ক্ষমতা পেয়ে, এত বেশি অর্থের মধ্যে থেকে এটা লোভী এবং এটাকে কি বলবো? আ স্বেচ্ছাচারী হয়ে যায়। যা ইচ্ছা তাই করার একটা মনোমানসিকতা চলে আসে। নিজেদেরকে হয়তো গড ভাবা শুরু করে। এমন হয়ে যায়। তারা তাদের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে। মানে তখন চিন্তা করে আর মানে পুরা দেশের মানুষের চিন্তা কি করব? আমার আমার ছেলেকে আমি আগে ভালো কিছু করে নেই। যেমন দেখবা বেশিরভাগ মন্ত্রী, এমপিদের ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না। তাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। তারপরে শুধু তারা না, তাদের দেখা যায় যে ড্রাইভার সেও ভালো পজিশনে চলে যায়। অথচ যে যে এলাকার জন্য সে এমপি বা মন্ত্রী হয়েছে, ওই এলাকার কোনো উন্নতি হয় না। ওই এলাকার রাস্তাঘাট ভাঙা থাকে। ওই এলাকার মানুষের অবস্থা চরম দুর্দশাময় থাকে। ওগুলো তাদের কোনো যায় আসে না। আমার জিনিসগুলো ভালো আছে, তাহলে আমি ভালো আছি। মানে ওদের মানে আ ইচ্ছা যেটা, মনোবাঞ্ছা হচ্ছে এটাই যে আমি আমার ছেলে-মেয়ে ভালো থাকলেই ভালো। আচ্ছা, এমনকি হত্যা, লুটতরাজেও লিপ্ত হয়। মানে এই ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে তারা মানে মানুষ মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। যেটা কিনা শেখ হাসিনা গত বছর করেছে। এ ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে। মানে যখন দেখছে দিনের পর দিন তুমি যখন একটা মানুষকে নিগ্রহ করবা, অত্যাচার করবা, একটা সময় মানে সেই অত্যাচার আর সহ্য করা যায় না। সহ্যের সীমা যখন পার হয়ে যায়, পিঠ যখন তোমার দেয়ালে ঠেকে যায়, তখন তোমাকে বিদ্রোহ করতেই হবে। আর এটা হিউম্যান একটা সাইকোলজি। তুমি একজন মানুষকে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ। ১ দিন, ২ দিন, ৩ দিন ভয় পাবে। কিন্তু একটা সময় কিন্তু ভয়টা কেটে যাবে। তখন আর ভয়টা কাজ করবে না। তখনই মানুষ বিদ্রোহ করা শুরু করে। শাসক ও শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে, এই এই যে বললাম জনগণ যখন অংশগ্রহণ করে তখন সেটাকে বলি আমরা গণ অভ্যুত্থান। গণমানুষের উত্থান মানেই গণ অভ্যুত্থান। ঠিক আছে? দুনিয়া জুড়ে সব কালে, সব দেশেই আমরা মানে এখনো হচ্ছে। এখনো হচ্ছে। দুনিয়া জুড়ে এই যে আমাদের গত বছর হলো, তার আগের বছর শ্রীলঙ্কায় হয়েছে, এই কিছুদিন আগে নেপালের হলো। এরকম সব জায়গায় যখনই তোমার সিস্টেম লস হবে, সিস্টেমে ফিরে আসার জন্য আবার তোমাদেরকে এরকম গণঅভ্যুত্থান করতেই হবে। এবং এটা আমার কাছে মনে হয় কি ম্যাজিকের মতো। না হলে এতগুলো মানুষ একসাথে হয় কিভাবে? এটা ম্যাজিক ছাড়া আর কি মানে এটা আল্লাহর বা সৃষ্টিকর্তার মনে হয় একটা বিশেষ নিদর্শন।
দেখো যখন গত বছর মানুষ রাস্তায় নামলো বা ই মানে অত্যাচার কিন্তু গত ১৭ বছর ধরেই হচ্ছিল। কিন্তু কেন গত বছরেই সবাই সব মানুষ আ পাবলিক এবং প্রাইভেট ২ পক্ষের মানুষই কিভাবে রাস্তায় নামলো? এটা কিভাবে সম্ভব হলো? এটা আমার কাছে মনে হয় যে আ আ সৃষ্টিকর্তার মজেজা ছাড়া আর কিছুই না। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা, কোনো শব্দ বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা। আচ্ছা নয়ন, থ্যাংক ইউ। আচ্ছা, সেটাই আমি বলছিলাম। দেখো আবু সাইদকে যখন মারা হলো, আবু সাইদ কিন্তু এই যে যারা রাস্তায় নেমেছিল তাদের কেউ না। আবু সাইদকে হয়তো তারা চিনেও না। কিন্তু ওই আবু সাইদকে মারার পরে সবাই বলে উঠল, "আমার ভাইকে মারল কেন?" অথচ আবু সাইদ কি তাদের রক্তের কেউ? রক্তের কেউ না, দূর সম্পর্কে কেউ না, দূর সম্পর্কের কেউ না। তারপরেও সবাই একাত্মতা অনুভব করল। সেই একাত্মতাটা আমার কাছে মনে হয় ম্যাজিক। এটা ওই স্রষ্টার কাছ থেকে এসছে। এটা আর কিছুই না। আচ্ছা, রুবাইয়া নো প্রবলেম। ওকে। আচ্ছা, ১ম টি বাংলাদেশে দেখো কয়টা হয়েছে? ৩ টা নিকট ইতিহাসে। আরো আগের আমি তো ১ম থেকেই বললাম যে এই এলাকাটাকে বলা হতো বুলগাকপুর। বুলগাকপুর মানে হচ্ছে বিদ্রোহের নগরী। তো ১ম নিকট ইতিহাসের মধ্যে হয়তো ৪৭ সালের পর দেশভাগের পর হয়েছে কি? দেশভাগের পর হয়েছে দেশভা ১৯৬৯ সালে। এটা অনেক বড় একটা অভ্যুত্থান ছিল। ২য় টা ১৯৯০ সালে। এটাও এটা এত বড় ছিল না এবং এটাতে খুব বেশি মানুষও মারা যায়নি। আর ৩য় টা তো গত বছর হলো তোমরা নিজেরাই দেখেছো। এই ২ টা হয়তো তোমাদের সামনাসামনি দেখা হয় নাই। ১৯৬৯ সালে হয়েছে এই অভ্যুত্থানের পরপরও কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয় নাই। তারপরে কিন্তু ৭১ সালের যুদ্ধ দরকার পড়েছে। এই ৬৯ সালের গণঅভ্যুত্থানে আ মান গত বছরের মতো মানুষ মারা যায়নি। তবে মানুষ মারা গিয়েছে। ভালোই মানুষ মারা গিয়েছে। ৯০ সালে তেমন কেউ মারা যায়নি। কিন্তু সবাই মানে একাত্মতা ছিল। মানুষ সব পুরো দেশের মানুষ একাত্মতা ছিল। এই ৬৯ সালেও একাত্মতা ছিল, ২০২৪ তার মধ্যে এই ৩ টার মধ্যে আমি যদি কম্পেয়ার করি আমার কাছে মনে হয় ২০২৪ যেটা আমার চোখে দেখা সবচেয়ে বেশি। ১৯৬৯ সালে যেটা হয়েছে সেটা হচ্ছে এক যার জন্য হয়েছে আইয়ুব সরকার, আইয়ুব সরকার চলে গিয়েছে। কিন্তু আমাদের অবস্থার উন্নতি হয়নি। ১৯৯০ সালেও ছিল আ এরশাদ সরকারের বিরুদ্ধে। এরশাদ সরকার চলে গিয়েছে। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে এরশাদ সরকারকে বাদ দিয়ে যিনি হয়েছেন তিনিই ২০২৪ সালের জুলাই মাসে মানে সরতে বাধ্য হয়েছেন। এখন এটা গণ-অভ্যুত্থান হয়তো চলতেই থাকবে। এছাড়া কোনো উপায় নেই। যতদিন না দেশের মানুষের আচরণ বদলাবে, মানুষের শিক্ষা বদলাবে, ততদিন পর্যন্ত এই গণ-অভ্যুত্থান চলতেই থাকবে। আচ্ছা ৬৯ এর গণ-অভ্যুত্থান এখন একটু ছোট করে বলে নেই। প্রধান দাবি ছিল জেনারেল আইয়ুব খানের পদত্যাগ। কারণ উনি আসলেই অনেক স্বেচ্ছাচারী ছিলেন। অ যা ইচ্ছা তাই করছিলেন। মানে একবার এক তো ভাষা ১৯৫২ সালে বিশাল কাহিনী করেছেন। তারপরে রবীন্দ্রসঙ্গীত বন্ধ করে দিয়েছেন। আ তারপরে নববর্ষ মানে বাঙালির যে ঐতিহ্যগুলো উনি সবকিছু একটার পর একটা বন্ধ করে দিচ্ছেন। যার কারণে সাধারণ মানুষ প্রচন্ড ক্ষেপে গিয়েছিল। শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলা এটা একদম ফেক একটা মামলা। ৬ দফা এগুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। তো সেটা সেটাতেও বাধা দিয়েছেন। জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল ১৯৫৮ সালে। তখন বাংলাদেশের নাম ছিল এটা তো সবাই জানো। তারপরে ওখানকার দেশের নাম ছিল পশ্চিম পাকিস্তান। আইয়ুব খানের সরকার শিল্প, বাণিজ্য, চাকরি-বাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মধ্যে চরম আচ্ছা ৩ টা ইম্পোর্টেন্ট যেটা বলতে চাচ্ছি ৩ টা তোমার অভ্যুত্থানের পেছনেই প্রধান কারণ ছিল বৈষম্য। গত বছর যেটা ছিল ২০২৪ সালে সেটাও বৈষম্য। তার আগে যেটা ছিল ৬৯ ৯০ সালে সেটাও বৈষম্য। বৈষম্য মানে আমি আমার পছন্দের মানুষকেই আমি শুধু অনার করছি। অন্য সবাইকে অনার করছি না বা যোগ্য মানুষকে আমি দাম দিচ্ছি না। যোগ্য মানুষকে আমি অবহেলা করছি। সেটাই বৈষম্য। যেটা শেখ হাসিনাও করেছে। শেখ হাসিনাকে যারা ছিল চাটুকার, যারা শেখ হাসিনার একদম বলতে গেলে কয়েকজন বই-টই লিখে
ছবি-টবি মানে বাঁধাই করে একাকার করে ফেলতে পারত, তাদেরকেই উনি খেদমত করতেন। এছাড়া বাকিদেরকে হয়তো জিজ্ঞেসও করতেন না। যার কারণে খুবই মানে অযোগ্য মানুষ দিয়ে দেশ ভর্তি হয়ে গিয়েছে। এখনো যদি খোঁজা যায়, অনেক পোস্টেই বসে আছে অযোগ্য এরকম। যারা শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে ওই পোস্টটায় বসতে পেরেছেন। হয়তো কোনোদিন যদি পরীক্ষার মাধ্যমে ওই পোস্টে বসা লাগতো, হয়তো কোনোদিন চান্সই পেতেন না। যাই হোক, এই যে বৈষম্যের কথা বলছিলাম, ১৯৬৯ সালেও সেরকম বৈষম্য তিনি করেছেন। ৬৮ সালে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। মানে ৬৯ সালে তো গণঅভ্যুত্থান হয়। আন্দোলন শুরু করে ৬৮ সালে। তারপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ১১ দফা দাবি উত্থাপন করে। এই একটা দল দাবি উত্থাপন করে, সবাই সেটাতে মানে এগ্রি করে। সব দল একসাথে এক হয়ে যায়। দল তো অনেক ছিল। কিন্তু একেক দল যদি একেক রকম কথা বলতো, তাহলে কিন্তু অভ্যুত্থান হতো না। যখন এক দলের সাথে সবাই একাত্মতা ঘোষণা করে, তখনই অভ্যুত্থান হয়। আন্দোলনে কৃষক, শ্রমিক সহ মেহনতি মানুষের মুক্তির কথা জোরালোভাবে উচ্চারিত হয়। ফলে আন্দোলনে ছাত্র সমাজ ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায়। ছাত্রনেতা আসাদ, নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউর, সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ জোহা, সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগম সহ অসংখ্য মানুষ শহীদ হন। আরেকটা ব্যাপার হচ্ছে, আ মানে যাদের নাম আমরা পড়লাম, হ্যাঁ? তাদের তো আমরা শুধুমাত্র পত্র-পত্রিকায় নাম জানতে পেরেছি। এছাড়াও এমন অনেকেই আছে, তখন তো আর ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না। অনেকেই মারা গিয়েছে, যাদের কথা হয়তো আমরা জানিও না। কিন্তু মারা গিয়েছে তখন। তো এই যে পুলিশ গুলি করার ব্যাপারটা, এটাও খুব কমন। প্রত্যেকটা অভ্যুত্থানের ৩ টা জিনিস কমন। একটা হচ্ছে স্বেচ্ছাচারিতা, ২ হচ্ছে বৈষম্য, আর ৩ হচ্ছে এই পুলিশগুলি। পুলিশকে সবসময়ই এই ব্যবহার করে যারা হচ্ছে ক্ষমতাশীল থাকে। বরাবরই পুলিশ দিয়ে তারা সবাইকে সোজা করতে চায়। কিন্তু আল্টিমেটলি পুলিশ কিন্তু মানে আ কি হয়? পুলিশই কিন্তু মানে খারাপ হয়। কিন্তু আমার কাছে মনে হয় পুলিশেরও সেখানে আছে, দায়বদ্ধতা আছে। আমি একজনের চাকরি করি, ঠিক আছে। কিন্তু সে তো আমার মালিক না। আমি যখন দেখছি সে অন্যায়ভাবে মানুষকে মারছে, তাহলে সে কাজটা কেন করছি? আমার কাছে মনে হয় যে পুলিশ যে একেবারে গোবেচারা সাধারণ লোক, তা কিন্তু না। পুলিশেরও এখানে দায়বদ্ধতা আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? তবুও বলি জয় বাংলা। তুমি আওয়ামী লীগ? নো মিস। ওকে। ম্যাম আজকে না, কুইজ নেই। ওকে। কারো কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসাও নেই। আচ্ছা। জাবির ইবনে নাও। ওকে। তাহলে সামনে এগিয়ে যাই। সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি। কারফিউ মানে হচ্ছে ৩ জন ৪ জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না, এবং সন্ধ্যার পর থেকে কেউ বাইরে বের হতে পারবে না। তো এরকম করলে তো আসলে সম্ভব না। একটা মানুষ যখন কারফিউ জারি করে, তখন ওই আ সময়ে ওইটা বেশিদিন কন্টিনিউ করলে, তখনই মানুষ আসলে বিদ্রোহ করা শুরু করে যে এই অবস্থায় বেশিদিন থাকা যায় না। কারণ একটা মানুষের ইমার্জেন্সি থাকতে পারে, বা উম কোন মানুষই না আসলে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারে না। কারণ তুমি যদি কাউকে আটকে রাখো, সে ডেফিনিটলি বের হওয়ার চেষ্টা করবে। সে যদি মানুষ হয়। কারণ মানুষের মধ্যে ওই বিষয়টা দিয়ে দিয়েছেন। আবার যদি তুমি গরু, ছাগল কিংবা সিংহকেও বেঁধে রাখো, সে যখন অনেক দিন পর্যন্ত বাঁধা অবস্থায় থাকে, তার অভ্যাস হয়ে যায়। কিন্তু মানুষকে সেটা তুমি করতে পারবে না। মানুষ ক্রমাগতই চেষ্টা করবে এখান থেকে বের হওয়ার জন্য। মানুষকে আটকে রাখা যায় না। ছাত্র, শিক্ষক আর মেহনতি মানুষের ব্যাপক ত্যাগ এবং অংশগ্রহণের ফলে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সফল হয়। আইয়ুব খান পদত্যাগ করেন, শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে যে যারা মারা গিয়েছে তাদের নামটা একটু মনে রাখবে। ৬৯ সালে আসাদ, মতিউর, জহুরুল হক আর শিক্ষক শামসুজ্জাহা। উনি শিক্ষক সমাজের একজন উজ্জ্বল দৃষ্টান্ত। এখন এরকম টিচার পাওয়া যায় না। ছাত্রদের বাঁচানোর জন্য উনি নিজে মারা গিয়েছে।
আচ্ছা, আর মা আনোয়ারা। ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখবে। এগুলোই অবজেক্টিভে আসতে পারে। তারপরে আছে ৬৯ এর গণঅভ্যুত্থানের অপরিসীম, গুরুত্ব অপরিসীম। আসলে প্রত্যেকটা গণঅভ্যুত্থানের গুরুত্বই অপরিসীম। সবগুলোতেই তো মানুষের জীবনের বিনিময়ে পাওয়া, কোনটাই আসলে আ উম ঠুনকো না। কারণ এই অভ্যুত্থানই ৭১ এর মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল। তারপর অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ। সকল প্রকারের বৈষম্য থেকে মুক্ত হবে এদেশের মানুষ। কিন্তু স্বাধীনতার পর এদেশের মানুষের আবার আশাভঙ্গ শুরু হয়। বৈষম্য কমে না, সুবিচার মেলে না, হত্যা থামে না, দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ আবার সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হতে থাকে। দ্বিতীয় গণঅভ্যুত্থান ঘটে ১৯৯০ সালে। হ্যাঁ, তখন ১৯৮২ সালে একটি নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। এটা হচ্ছে আম আম সেনাবাহিনীর সরকার। ঠিক আছে? সেনাবাহিনীর সরকার থাকলে সেই সরকারে সেনাবাহিনী যেহেতু একটা আ নিয়ম নীতি বা নিয়মের মধ্যে থাকতে হয়। কিন্তু বাংলাদেশ মানুষ তো নিয়মের মধ্যে থেকে অভ্যস্ত না। তো স্বাভাবিক ওই নিয়মটা ওরা ব্রেক করতে চাবে। ম্যাম আমি রিডিং পড়ব। আচ্ছা পড়ো। রুবাইয়া আক্তার। ম্যাম কোন দলকে আমার ভালো লাগে না। সব দল নিজের স্বার্থ দেখে কাজ না। এটা এটা আসলে ১৭ বছর যখন তুমি থাকবে না? আ একটা গোলাম ভাব নিয়ে ছিলে তো? সেই গোলাম ভাব থেকে মানুষ বাংলাদেশের মানুষ বের হতে পারছে না। পুলিশদের ঘুষ দিয়ে চামচা বানায় নেয়। এটাই তো তোমাকে ঘুষ দিলে আর তুমি চামচা হয়ে গেল। তাহলে দোষ তো তোমার, তাই না? আ ফারহান ইমতিয়াজ। ওয়ালাইকুম সালাম বাবা। ঠিক আছে। আচ্ছা ১৯৯০ টা একটু পড়ে নেই, তারপরে শেষ করে দেব। কারণ ২ টা চ্যাপ্টার পড়াতে হবে তো। দীর্ঘ ৯ বছরের শাসনে তিনি এদেশের মানুষকে আমি দেখেছি ৫ বছরের বেশি যেই শাসন করেছে সেই স্বেচ্ছাচারী হয়েছে। তার মধ্যে ক্ষমতার লোভ বেড়ে গিয়েছে। আমাদের উচিত ৫ বছরের বেশি কাউকে আসলে অ্যালাও না করা। একবার ৫ বছর থাকবে শেষ। যেটুকু করতে পারবে করবে, না করতে পারলে পরের জন এসে করবে। কেউ যদি ৫ বছরের বেশি থাকে তার মধ্যেই ক্ষমতার লোভ চলে আসে। তার মধ্যেই চিন্তা থাকে আমি আর কত খাবো? আরো খেয়ে নেই। দীর্ঘ ৯ বছরের শাসনে তিনি এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন। বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন। দেশে কায়েম করেন ভয়াবহ স্বৈরশাসন। স্বৈরশাসন মানেই হচ্ছে যে আমার যা ইচ্ছা তাই করব। স্বেচ্ছাচারী। দুর্নীতি ও সন্ত্রাস ছিল তখনকার বাংলাদেশের সাধারণ চিত্র। এদেশের মানুষ তার শাসনকে শুরু থেকেই মেনে নেয়নি। ক্ষমতা দখলের অল্প দিনের মধ্যেই ৮৩-৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়। ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ বহু হতাহতের মধ্য দিয়ে সেই আন্দোলন দমন করা হয়। খুব একটা বহু হতাহত বলতে মৃত্যু কম হয়েছে কিন্তু আহত হয়েছে বেশি। তো সেলিম দেলোয়ারের নাম একটু মনে রাখবে যে ১৯৯০ সালে ও গণঅভ্যুত্থানে তারা হতাহত হয়েছিলেন। পরে ১৯৮৭ সালে প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। নূর হোসেন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এটা ছবি দেখবে যে এখনো আ কেউ যদি সার্চ দাও এটার ছবি আছে। নূর হোসেন যে বুকে পেটে যেমন আবু সাইদ যেটা করেছিল নূর হোসেন তখন এক্সাক্ট সেম কাজটাই করেছিল। যে এরকম প্রতিবাদ করেছিল। তখন তাকেও পুলিশ দেখো একই ইতিহাসের একই ঘটনা বারবার রিপিট হচ্ছে। তো এটা আসলে কি বলবো? আমাদের কোনো একটা ভুল আছে। সেই ভুলটা আমরা এরকম একই ভুল বারবার করে যাচ্ছি। সেই ভুলটা যতদিন না শোধরাবে আমার মনে হয় না বাংলাদেশের কেমন তেমন কিছু হবে। তারপর ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়। তারা ১০ দফা দাবি পেশ করে। সকল দল মিলে ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা ঘোষণা করে। দেখো এখানেও সব দল এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায় বলেই পুলিশের গুলিতে ডাক্তার মিলন, জোহাদ সহ বহু মানুষ শহীদ হন। এরপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করে বিদায় নেন। কিন্তু উনি পালিয়ে যান নাই। ঠিক আছে? পালিয়ে যাওয়ার নজির শুধুমাত্র গত বছরই দেখেছি। এরা কেউই কিন্তু পালিয়ে যায়নি। এরা দেশেই ছিলেন এবং এরা দেশেই মারা গিয়েছে। আ ঠিক আছে? ৯০ এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল।
অধিকারের রাষ্ট্র আচ্ছা ৯০ এর গণঅভ্যুত্থানে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু এক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারা এক হয়ে গিয়েছিল। তারপরে একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল। তখন কিন্তু ইলেকশন হয়েছিল। ইলেকশনে কিন্তু খুব সম্ভবত আওয়ামী লীগই এসছে। কিন্তু কি লাভ হয়েছে? লাভ কি হয়েছে? অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল। তারা আন্দোলন করে গণঅভ্যুত্থানটা আ আ বরবাদ করার পর তারা নিজেরাই আবার বৈষম্য করেছে। একই কাজ করেছে। তা কাদের বিশ্বাস করবে বলো? তার মানে ক্ষমতায় গেলে কিছু একটা হয়। আমার কাছে মনে হয় ক্ষমতায় গেলে মানে লোভ মনে হয় জেঁকে ধরে। যার কারণে ওরা লোভ থেকে বের হতে পারে না। আচ্ছা, অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল, বৈষম্য কমেনি, অধিকার বাড়েনি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরো খারাপ হয়েছে, মানুষ আবারও আশাভঙ্গের শিকার হয়েছে। চরম বৈষম্য, অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে দেশের মানুষ তাই আবার রাস্তায় নামে ২০২৪ সালে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম। মানে এতক্ষণ বললাম যে এক এটার কাহিনী তো আর পড়ার দরকার নেই। এটার কাহিনী আমি জানি। তোমরাও জানো যে গল আ ফেক নির্বাচন দিল। ফেক নির্বাচন দেওয়ার পরে তারাই থাকলো, তারাই থাকলো, তারাই থাকলো। কেউ কিছু বলতে চাও? ম্যাম আমি যদি ভোটার হতাম যেভাবেই হোক আপনারে প্রধানমন্ত্রী বানাতাম। আচ্ছা আগে ভোটার হও আর আমিও প্রধানমন্ত্রী পদে দাঁড়াই তারপরে দেখা যাবে। আরশাদ হাসিনা যদি ভালো হতো তাহলে বাংলাদেশ কত সুন্দর দেশ হতো তাই না? আচ্ছা শেখ হাসিনাকে দোষ দেওয়ার আগে বাংলাদেশের মানুষকে দোষ দেওয়া উচিত। শেখ হাসিনাকে আ উম আ শেখ হাসিনা কতটুকু খেয়েছে? তার চাইতে বেশি খেয়েছে বাংলাদেশের মানুষ। এখনো যারা হচ্ছে আওয়ামী লীগ করছে হ্যাঁ, শয়তান লোভ ধরবেই। শয়তান তো সবসময় আছে। শয়তান তো সত্য। না সেটা কথা না। কথা হচ্ছে যে এই যে এখনো শেখ হাসিনার জন্য অনেক মানুষ পাগল। অথচ শেখ হাসিনা তাদের ফেলে চলে গিয়েছে। তাদের কথা তো ভাবে নাই। তারপরেও দেখো কিছু মানুষ মানে তার সাপোর্ট থেকে মানে বের হয়ে আসতে পারছে না। তাহলে মানুষ কতটুকু নিজেদের আ উম মানে নিজেকে কতটুকু গোলামে পরিণত করলে এটা সম্ভব হয় আমি জানি না। একটা মানুষ যে আমি তাকে আ খুবই আদর্শ ভাবতাম। কিন্তু সে আমার কথা ভাবতই না। তার জন্য শেখ হাসিনার দলের জন্য আওয়ামী লীগের জন্য কত বাচ্চারা পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র পলিটিক্স এ ঢুকে গিয়েছে। কত বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়েছে। গত কয়েক বছরে পড়াশোনার কি বাজে অবস্থা। তারপরেও যদি একটা মানুষ হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে আসলে সাপোর্ট করে তাহলে দোষটা তো তাদের না। শেখ হাসিনার কোন দোষ নাই। হ্যাঁ, ঠিক। ম্যাম ঠিক কথাই বলি। না রিডিং পড়ছি না। আমি তো রিডিং পড়ছি না। আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ম্যাম যে শয়তান তাকে কি আর ফেরেশতা না সেটা তো বানানো যায়ই না। কিন্তু শয়তান তো সবার জন্যই সত্য। ম্যাম বললেন না, না তুমি অত্যাচারীকে যদি বলো তাহলে গীবত হবে না। অত্যাচার সম্পর্কে বলা যাবে। আচ্ছা, তারপরে আমি বলি একটু এমন নৈরাজ্যের পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজ এটা তো জানি যখন কোটা আন্দোলন শুরু হয় সেখান থেকেই হচ্ছে শেখ হাসিনার ভরাডুবি শুরু হয়। তারপরে সবাই এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার পরে যে আন্দোলন হয়, তারপরে তো সবাই জানো হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। তারপরে আ বেশ কিছু মানুষকে মানে মানুষ রাস্তায় নামে নাই, ঘরের ভিতর থেকেও মারা গিয়েছে, এমনও হয়ে গিয়েছে। তো এরা সব তোমরা জানো। এটার কথা আর না বলি। কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন? হাজারো মানুষ জীবন দিল কেন? কেনই বা হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে নিয়ে আন্দোলন চালিয়ে গেল? কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এত এক সুন্দর বাংলাদেশের, এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ নিপীড়নের শিকার হবে না, ভিন্নমত থাকবে এবং পার্থক্যও থাকবে। কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবেন। মনে রাখতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় না। আমি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। ৩ টে অভ্যুত্থানের কথা বললাম। কিন্তু ৩ টাই মনে হচ্ছে মানে হিস্ট্রি রিপিট হচ্ছে। বৈষম্য করছে, আন্দোলন করছে, অভ্যুত্থান হচ্ছে। বৈষম্য করছে, আন্দোলন করছে, অভ্যুত্থান হচ্ছে। কিন্তু আমাদের পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যদি বলি যে শাসক বা শাসিতের মানে সমস্যা তা তো না। তার মানে আমাদের দেশের মানুষের সমস্যা। আমরা কাকে ফলো করব?
কাকে ফলো করব না, এই সিদ্ধান্তটা তো আমাদের না। আমি যদি দেখছি যে একটা মানুষ ঘুষ খাচ্ছে, একটা মানুষ অন্যায় করছে, আমি তারপরও তাকে অন্ধভাবে সাপোর্ট করছি, তাহলে তো দোষটা আমার না। পৃথিবী কখনো ধ্বংস হয় না যে অত্যাচারী লোকের কারণে কখনো পৃথিবী ধ্বংস হয় না। পৃথিবী ধ্বংস হয় ওই যে অত্যাচারী লোকের পিছনে দাঁড়ানো কিছু তেলবাজ আছে না? তাদের কারণে পৃথিবী ধ্বংস হয়। বুঝতে পেরেছো? তাহলে দোষ হচ্ছে আমাদের। আমাদের সবাইকে যে এত কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমাদের উচিত ছিল আমাদের চেঞ্জ হওয়া। কিন্তু দেখো এখনো কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়নি। মনে রাখতে হবে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না। এজন্য আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক কাজ করতে হবে। সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে, দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে। সমাজ থেকে সব ধরনের অন্যায় বৈষম্য দূর করতে হবে। একটি সুন্দর সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং তবেই ২০২৪ এ শহীদ আহতদের আত্মদান সার্থক হবে। তবে আমি তোমাদের বলতে চাই, আমি নতুন যে জেনারেশন আছে, নতুন যে প্রজন্ম আছে তাদের কাছে খুবই আশাবাদী। আমার কাছে মনে হয়েছে যে এই যে অভ্যুত্থান হলো, সেখানে তো নতুন জেনারেশনের বাচ্চারাই ছিল। কয়জন বুড়ো মানুষ দেখতে পেয়েছো? খুব একটা না। হ্যাঁ, সবাই নিজের চিন্তা করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে জেন জি, আলফা যাই বলি না কেন তারা সবাই আমার মনে হয় তারা খুব সজাগ এবং তারা বিচার করতে পারে, জাজ করতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ। এই বোধটা তাদের আছে। হ্যাঁ? একটা মানে এই জেনারেশনের প্রতি আমি আসলে আশা করি। আমি আশা করব তোমরা যারা এখন ক্লাস 8 এ পড়ছো, তোমরা হয়তো সেই ধরনের দা ধারণা বা সেই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসবে যে আমি একজন মানুষকে অন্যায় করতে দেখছি তাকে সাপোর্ট করব। ওই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসবে এবং তোমরা বিচার করতে শিখবে যে এই রাস্তায় গেলে আমরা ভালো লোককে পাবো, ওই রাস্তায় গেলে আমরা খারাপ লোককে পাবো। কিংবা এটাও করতে হবে যে কেউ একটা অন্যায় করছে সেটা প্রতিবাদ করা। আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম। গত ১৬-১৭ বছর আমরা মেনেই নিয়েছিলাম যে হ্যাঁ, এটাই তো হবে। এরকমই তো হওয়ার কথা। আচ্ছা ভোট চুরি হচ্ছে? হোক এরকমই তো হওয়ার কথা। একটা মানুষও প্রতিবাদ করে নাই বা করার মতো সাহস পায়নি। প্রতিবাদ করার সাহস পায়নি বলেই দেখো ১৭ বছর অনেক যা মানে শাসন করতে পেরেছে। ১ম নির্বাচনেই যদি সবাই প্রতিবাদ করত, আমার ধারণা এত বড় একটা সাম্রাজ্য গড়ার মানে মানে কি বলে চিন্তাও করতে পারত না। যত বড় সাম্রাজ্য তৈরি করেছে গত ১৬-১৭ বছরে। আচ্ছা। আ এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? বাঙালির স্বভাবই এটা যতটুকু আছে সন্তুষ্ট হয় না, আরো চায়, চাহিদার শেষ নেই এটা রিয়েলিটি। শুধু বাঙালি না রে বাবা, সবারই এইটা স্বভাব কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে হবে। আমার আমার একটা প্রশ্ন আছে, আমার ব্যক্তিগত প্রশ্ন আছে যে কতটুকু হলে একটা মানুষের মানে যত চুরি করেছে বাবার প্রশংসা, মেয়ের দুর্নাম দিয়ে বই ছাপা হয়েছে। নো প্রবলেম। বাবা যার কর্ম সে সেইটাই লিখতে হবে। কর্মের ফল তো থাকবেই বাবা। যার যদি মানে সে তার তুমি যদি ভালো কর্ম করো, তোমার ভালো কর্ম লিখতেই হবে। আর তুমি যদি খারাপ কর্ম করো, আ তাহলে সে কর্ম লিখতেই হবে। আচ্ছা যেটা বলছিলাম, আমার কাছে মনে হয় মরে গেলেও খারাপ মানুষকে সাপোর্ট করব না। না মিস কোন সমস্যা আচ্ছা সমস্যা নেই। ম্যাম আমি কোন দলের রাস্তা ফলো করব না। আমি নিজেই রাস্তা বানিয়ে বাকিদের নিয়ে ভেরি গুড। এরকমই হওয়া উচিত। কারণ তোমাদের প্রতি আমাদের খুবই আশা কারণ আমরা তো পারি নাই। আশা করব তোমরা পারবে। নো আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে। তাহলে এই আমি যেই নামগুলো পড়লাম ৬৯ এর গণঅভ্যুত্থান, তারপরে ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালেরটা তো সবাই জানি। এই নামগুলো একটু মনে রাখবে। এগুলা ছাড়া অ্যা পাট পরিচিতি তো বলেই ফেললাম যে এই শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে। শাসক এবং শাসন পদ্ধতির বিরুদ্ধে শুরু করে আন্দোলন সংগ্রাম। সর্বস্তরের আন্দোলনের মুখে স্বৈরশাসক যখন গণদাবি মেনে নেয় বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয় তখন আমরা সে আন্দোলনকে বলি গণঅভ্যুত্থান। যদি গণঅভ্যুত্থান কি এটা আসে তাহলে এটুকু লিখে ফেলবে। ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশের নিকট ইতিহাসে ৩ টি বড় এটা এই যে একটুখানি বলল মানে এখান থেকে যদি কোয়েশ্চেন আসে ৬৯ এর গণঅভ্যুত্থান সম্পর্কে লিখো, তখন ৬৯ এ যেটা লিখেছে সেটা লিখবে। তারপরে ৯০ সালের
তো যদি লিখতে বলে যেখানে লিখতে বলেছে এখানে ২ মার্ক কিংবা ৩ মার্কের কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা আর শব্দার্থ থেকে অবশ্যই এমসিকিউ থাকতে পারে। যেমন ছোট যেগুলো আছে। ধরো স্বৈরাচার। স্বৈরাচার অর্থ কি? সং এত সহজগুলো দিবে না। একটু কঠিন যেগুলা স্বৈরাচার, দমননীতি, দমন তারপর নিপীড়ন এই ধরনের গুলো দিতে পারে। তাহলে তোমাদের কোনো সমস্যা নাই। আমি তাহলে নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। ঠিক আছে? ওকে। আ যাদের ছিল না তারা কি জয়েন করেছো? যারা বলেছিলে গণ অভ্যুত্থানের কথা আমার নাই, আমার বাংলা ভাষার জন্ম কথা আছে, তারা কি জয়েন করেছো? একটু জানাও। কিংবা তারা যদি তোমাদের পরিচিত হয়, তাদেরকে বলো যে আমরা শুরু করেছি। এমন অনেক সময় হয় না এই বাংলাদেশে বাংলা ভাষার জন্মকথা শুরু করলে আমাকে জানাস। এরকম যদি হয় আমাকে জানাবে। আচ্ছা, আমরা শুরু করছি বাংলা ভাষার জন্মকথা। আমরা বাংলা ভাষায় কথা বলি। তার মানে কি এটা ১ম থেকেই বাংলাই ছিল? তোমাদের কি মনে হয়? একটু কমেন্ট করো দেখি। আমরা যে এখন বাংলা ভাষায় কথা বলছি, এটা কি শুরু থেকেই বাংলা ছিল? কমেন্ট করো তো। না মনে হয়। আচ্ছা। নো ম্যাম। রাদিয়া নো ম্যাম। ওকে। শোনো, কোন ভাষাই ভাষা হচ্ছে নদীর মতো। প্রবাহিত হতে থাকে। নদীর যেমন ঢেউ প্রবাহিত হতে শুনতে বাংলা শুরুতে বাংলা ছিল না। আচ্ছা। নদীর যেমন ঢেউ যখন প্রবাহিত হয় না সংস্কৃত ভাষা থেকে আসে নাই। তুমি ভুল বলছো। যে বলছে সংস্কৃত ভাষা থেকে এসছে, সংস্কৃত ভাষা থেকে সরাসরি আসে নাই। তার মধ্যে অনেক ঝামেলা আছে। আচ্ছা যেটা বলছিলাম, ভাষা ব্যাপারটা হচ্ছে নদীর স্রোতের মতো। যখন একটা নদীর স্রোত যায়, সে কিন্তু এক জায়গায় স্থির থাকে না। সে কিন্তু বইতেই থাকে। বওয়ার সাথে মানে এই যে ঢেউগুলো যাচ্ছে, ঢেউয়ের সাথে কিছু বালি থাকে, কিছু পাথর থাকে, সেগুলোও নিয়ে যায়। তো ভাষাটাও তাই। আচ্ছা তার আগে বলে নেই তোমরা তো আমাকে চেনোই। আমি মনিরা আক্তার, তোমাদের বাংলা পড়াই। ঠিক আছে? আর এই বাংলা ভাষার জন্মকথা সম্পর্কে লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের আরেকটা বই আছে লাল নীল দীপাবলি। ওই বইটা পড়লেও তোমরা বাংলা ভাষার একটা ইতিহাস পড়তে পারবে এবং ওই গল্প ওই লাল নীল দীপাবলি যে বইটা এবং কত নদী সরোবর এই ২ টা বই তিনি বাংলা ভাষার ইতিহাসের উপর লিখেছেন। প্রায় বেশ গল্পের মতো করে লিখেছেন। পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং পড়তে তোমাদের ভালো লাগবে। একদম মনে হচ্ছে যে একটা গল্প পড়ছি এরকম মনে হবে। কিন্তু আসলে উনি ইতিহাসটাই লিখেছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে ভাষা হচ্ছে নদীর মতো। দেখো আমরা ছোটবেলায় যেরকম ভাষা শুনেছি, বাংলা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে যখন আমরা নাটক দেখতাম, তোমরা এখনো যদি YouTube এ সার্চ করো, দেখবা যে আগের নাটকগুলো যেগুলো আছে, সেগুলোতে একটাও আঞ্চলিক শব্দ নাই। কিন্তু এখন আমরা নাটকগুলো দেখবো একদমই আঞ্চলিক কিংবা আঞ্চলিক না হলেও আইসি, খাইছি, বইছি এই কথাগুলো খুব কমন। এখন আমরা বসেছি, করেছি, খেয়েছি কথাগুলো একদম বলে কমিয়ে ফেলেছি। আগে কিন্তু এই কথাগুলো যদি বলতাম তাহলে নাটকের নিত না বা নাটকের স্ক্রিপ্টে সেটা ছিল না। এবং আমরা যদি ভাষা শিখতে যেতাম আমাদের ছোটবেলায় তখন আমরা নাটক দেখে আমরা ভাষা ভাষা ঠিক করতাম যে আচ্ছা আমার এই লাইনটা ভুল হয়েছে বা আমার ওই জায়গাটা ঠিক করতে হবে। কিন্তু এখন ভাষা কতটা চেঞ্জ হয়েছে। এখন বেশ ইংরেজি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে। তাই না? আগে শুধু চেয়ার আর টেবিলই ইংরেজি শব্দ ছিল। আর আমরা ইউনিভার্সিটিও পুরোপুরি ইউনিভার্সিটি বলতাম না, বিশ্ববিদ্যালয় বলতাম। এখন তো বিশ্ববিদ্যালয় বলা বাদ দিয়ে দিচ্ছি, ইউনিভার্সিটিই বলি। হ্যাঁ, বেশ ইংরেজি শব্দ এখন ঢুকে গিয়েছে। তারপরে ভাষার যেই আম করেছি, খেয়েছি যে স্বচ্ছতা ছিল, সে স্বচ্ছতাও এখন আর নাই। তো আচ্ছা,
তে এ কিভাবে এসছে একটু দেখি। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? মানে এটা লেখক নিজেই কোয়েশ্চেন করেছে। হয়তো তার মাথায় সেই প্রশ্নটা এসছে যে আম আ ভাষা কি তাহলে জন্ম নেয় মানুষের মতো? মানুষ যেমন জন্ম নেয় বা বীজ থেকে গাছ জন্মে যেভাবে সেভাবে কি জন্ম নেয় ভাষা? ভাষার কি কোনো গাছ আছে? না ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি। কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। মানে হয় নাই যে আকাশ থেকে বৃষ্টির মতো করে ঝরে পড়ে সেরকম কিছুও হয় নাই। এখন আমরা যে বাংলা ভাষা বলি ১০০০ বছর আগে ঠিক এমন তো বটেই কার কাছে ধারেও ছিল না। এমন তো বটেই তার কাছে তুমি ৯৫০ সালে আ যেটা আবিষ্কৃত হয়েছে চর্যাবত, চর্যাবতের ভাষা যদি কেউ দেখো তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাংলা ভাষা। তো আমরা যে বাংলা ভাষা ১০০০ বছর আগেও ঠিক এমন ছিল না। আবার ১০০০ বছর পরও ঠিক এমন থাকবে না। যেটা আমি বলছিলাম যে আমাদের ছোটবেলায় যেমন আমরা ভাষা শুনেছি, যতটুকু শুদ্ধতা ছিল, যেটাকে আমরা শুদ্ধতা বলতাম, সেটা তো সেই হিসাবে এখন আমরা বেশ অশুদ্ধ ভাষায় কথা বলি। এখন আমাদের আম স্বরের ঠিক নাই, শব্দের ঠিক নাই, অ অর্থের ঠিক নাই, কোন কিছুরই ঠিক নেই। বিশেষ করে ক্রিয়ার তো ঠিকই নাই। হ্যাঁ, ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আমরা কোনো ভাষাকেই আটকে রাখতে পারব না এবং আটকে যে রাখতে পারব না তার একটা বড় উদাহরণ হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা একসময় শুধু উচ্চপদস্থ লোকেরা বলতে পারত। সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না এবং এলাও ছিল না যে সাধারণ মানুষ মানে সংস্কৃত ভাষাটা মুখে উচ্চারণ করবে, শিখতে পারবে এরকম কোনো মানে অনুমতিই ছিল না। এত রেস্ট্রিক্টেড ছিল শুধু ব্রাহ্মণরা, উঁচু ব্রাহ্মণরা এবং যারা উঁচু পদে থাকে, উচ্চপদস্থ বা একটু বড়লোক ধনী শুধুমাত্র তারাই সংস্কৃত ভাষা শিখতে পারত এবং বলতে পারত। যেমন এখন যেমন আমরা ইংরেজি একটু ফ্লুয়েন্ট বলতে পারলে আমরা আলাদা সম্মান করি। যে, "ও বাবা! ইংরেজি বলছে।" সেরকম সংস্কৃত ভাষা কেউ বলতে পারলে তখনকার সময়ে সবাই একটু নিজেকে পশ মনে করত, আলাদা মনে করত। হ্যাঁ? বা মা নিজেকে জ্ঞানী বুঝানোর জন্যই সংস্কৃত ভাষাটা বলত। আচ্ছা কারো কোনো সমস্যা আছে? উম অনেক ভাষার সংমিশ্রণে হ্যাঁ, বাংলাও কি একদিন হ্যাঁ, পরিবর্তন তো হয়েছে অলরেডি। কি বললাম? আমরা ছোটবেলা যেমন শুনছি এখন আর শুনি সেরকম শুনছি না। এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তরে মানে কি? ইউজার যে নাম, যার নাম ইউজার কি বলেছ আমি বুঝতে পারি নাই। আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা কারো কোনো প্রবলেম থাকলে মানে অহেতুক কথা না বলে সেই প্রবলেমটা বলবে। ম্যান রিডিং পড়বো। রিডিং পড়াচ্ছি না, বুঝিয়ে বলছি। রাদিয়া প্রবলেম নেমে ওকে ফাইন। ঠিক আছে? তাহলে কিভাবে আমরা জন্ম নেই? মানে সে ভাষার যেহেতু পরিবর্তনই হচ্ছে তাহলে কি ছিল তার আগে? আগের অবস্থা? একটু জেনে নেই। এদেশের সে বাংলা ভাষা আগে সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে, মুখে বদলে যায় ভাষার ধ্বনি। রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি এক নতুন ভাষা হয়ে উঠেছে। মানে এই যে একটা করে চেঞ্জ করতে যেমন আমি একটু আগেই বলছিলাম যে আমি আগে ছোটবেলায় শুনতাম করেছি, খেয়েছি, গিয়েছি। এখন খাইছি মানে তো খাইছি, গেছি, করছি এগুলো শুনলে আগে যেমন কানে লাগতো এখন আর লাগে না। এখন এটাকেই অনেকে মানে শুদ্ধ বানিয়ে ফেলেছে। অনেকদিন কেটে গেলে মনে হয় যে নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। আজ থেকে ১০০ বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। আচ্ছা সংস্কৃত ভাষা শুধু শব্দ না, ব্যাকরণটাও মানে ব্যবহৃত হয়। মানে ব্যাকরণটাও সংস্কৃত ভাষা থেকেও বেশ নেওয়া। 65% সংস্কৃত থেকে নেওয়া। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার বাংলার জননী। এই যে বলেছে অলরেডি কেউ একজন বলে ফেলেছে। কিন্তু আসলে তা না। বাংলা সংস্কৃতের মেয়ে।
তবে দুষ্টু মেয়ে যে মায়ের কথা মতো চলেনি। মানে আমরা পুরোটাই তার নেই নাই। কিছুটা আবার অন্য মানুষের নিয়েছি। কিছুটা আবার বিদেশি শব্দের নিয়েছি। কিছু নিয়ে আবার কিছু আবার সংস্কৃত থেকে আবার চেঞ্জ করেছি। যেমন আগে জ্যোৎস্না বলতাম, এখন জোছনা বলি। হ্যাঁ, আবার গৃহিণী বলতাম, গিন্নি বলি। এই যে চেঞ্জ করেছি, কিছু আবার সেটা থেকে বানিয়েছি। চন্দ্র ছিল সেটাকে চাঁদ বানিয়েছি। না চলে অন্যরকম হয়ে গেছে। তবে ১৯ শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। যেটা বলছিলাম যে এটা কারো অ্যালাও ছিল না সাধারণ মানুষ এটা বলবে। বিশেষ করে নিচু শ্রেণীর যারা ছিল হিন্দু ধর্মে যে ৪ টা ভাগ আছে মানে এই বাংলার উপমহাদেশটা তো পুরোটাই বেশিরভাগই হিন্দু অধ্যুষিত ছিল। তো বাংলা হিন্দুদের ৪ টা ভাগ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ব্রাহ্মণরাই শুধুমাত্র সংস্কৃত দিয়ে পড়তে পারত, লিখতে পারত। আর ক্ষত্রিয়দের উঁচু শ্রেণীর যারা আছে যা প্রশাসনিক কাজে বা রাজা-রাজরা যারা আছে তারা একটু অধ্যয়ন করার সুযোগ পেত। তবে তা কথ্য ছিল না, লেখ্য ছিল। কথা বলার সময় প্রাকৃত ভাষায় কথা বলত। কিন্তু লেখার সময় মানে লিখত হচ্ছে সংস্কৃত ভাষায়। প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। এখন যেমন আমরা আঞ্চলিক কথা বলি, আঞ্চলিক ভাষায় কথা বলি সেটা ছিল প্রাকৃত ভাষার মতো। মানে প্রাকৃত ভাষা হচ্ছে মানুষের মুখের ভাষা। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষা। ঠিক আছে? আমারও মনে হয় যে প্রাকৃত ভাষা থেকেই এসছে। কারণ বেশিরভাগ মানুষ যে কথা বলবে সেই কথা থেকেই তো ভাষা সৃষ্টি হবে। সংস্কৃত যেহেতু বেশিরভাগ মানুষ অ্যালাউড ছিল না, তাহলে সেটা থেকে আসার মানে সম্ভাবনা কম। কিন্তু আসলে কি সেটা আসলে এটা নিয়ে মতভেদ আছে, বিতর্ক আছে। সেটা সম্পর্কে আমরা খুব কমই জানবো। কারণ এটা গবেষণার বিষয়। কিন্তু নানা রকম প্রাকৃতি ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। এটা কিন্তু এখন তোমরা নিজেরাও রিলেট করতে পারো যে আমাদের বাংলাদেশে একেক জায়গায় একেক রকম মানুষ কথা বলে। নোয়াখালীর ভাষা একরকম, আবার বরিশালের ভাষা একরকম, উত্তরবঙ্গের ভাষা একরকম, দক্ষিণবঙ্গের ভাষা একরকম। তাহলে সবগুলাই কিন্তু বাংলা। এরকম প্রাকৃত ও নানা রকম ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। তাহলে কোন প্রাকৃত থেকে উদ্ভব ঘটেছিল বাংলার? তাহলে মানে আমরা কোন টোনটা আমরা ক্যাচ করেছি, কোনটা থেকে আস্তে বাংলা হয়েছে সেই সম্পর্কেও কোনো স্পষ্ট মত ছিল না। ১ম স্পষ্ট মত প্রকাশ করেন জর্জ আব্রাহাম গিয়ারসন। বহু প্রাকৃতের একটি নাম হচ্ছে মাগধী প্রাকৃত। অনেকগুলো প্রাকৃতের মধ্যে একটার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। তার মধ্যে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নিয়েছে। মাগধী প্রাকৃতর আবার পূর্বাঞ্চলীয় রূপ আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব। হ্যাঁ? পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা খুবই একটা ইম্পোর্টেন্ট বই বাংলা ভাষার ইতিহাসের জন্য। এটা আমাদের একটা সুস্পষ্ট দলিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। বাংলা ভাষায় যে ১ম চর্যাপদ আবিষ্কার হয়েছে, হ্যাঁ? আমরা তো মনে করি এটা আমাদের ১ম বাংলা ভাষার ১ম নিদর্শন। এটা আবার আসামিরাও চিন্তা করে এটা আমাদের। ত্রিপুরার ওরাও চিন্তা করে এটা আমাদের। চর্যাপদের কথা বলছি। সবাই চর্যাপদকে নিজেদের বই ভাবে। কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই বইটাতেই প্রমাণ করেছেন যে উম এই চর্যাপদ হচ্ছে শুধুমাত্র বাঙাল। মানে বাংলা ভাষার আধিক্য দেখিয়েছেন মানে অনেকগুলো যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে চর্যাপদ হচ্ছে বাঙালির ১ম বাংলা ভাষার ১ম বই। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর। কারো কোনো সমস্যা আছে? তরী মানে তো নৌকা। রিডিং এ ছিল। এই অধ্যায়টা অনেক কনফিউজিং। কোথায় কনফিউজিং? কোন জায়গাটা বলো আমাকে আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। ফাইজা। আচ্ছা, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। ইউরোপ এবং এশিয়া। ঠিক আছে? আমরা কিন্তু এশিয়ার অংশ। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনো আছে তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। আচ্ছা, আগে কিন্তু নদীর পাড়ে
বিভিন্ন মানে মানুষ বসতি স্থাপন করত। কারণ আর তো যোগাযোগের ব্যবস্থা ছিল না। তো দেখা গেল যে এশিয়ার বেশ কিছু নদী ছিল আর ইউরোপের যে নদী ছিল পাশাপাশি ছিল বলে মানে উম পৃথিবী তো গোল। গোল হলে দেখা গেল যে ইউরোপের জায়গা আর এশিয়ার একটা জায়গা পাশাপাশি হয়ে গেল। ঠিক আছে? ২ টাই একটা হয়তো এই পাশের নদী, ওই পাশে এই পাশে হয়তো এশিয়া, ওই পাশে হয়তো ইউরোপ। এরকম যদি হয়ে থাকে, ওই ইউরোপের মানুষ যদি এশিয়ায় এসে থাকে এবং এশিয়ার মানুষ যদি ইউরোপে যেয়ে থাকে তাহলে তাদের ভাষা, কালচার সবকিছুই মানে প্রভাব ফেলবে। খুবই স্বাভাবিক। আচ্ছা, সেটাই এখানে হয়েছে। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনো আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ এবং সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য মনে করেন। এই যে মানে এই কাছাকাছি যে যাওয়া আসা যেই অঞ্চলগুলোর মধ্যে ছিল, তাদেরকে তাদের সবাইকে এক ধরে তারা বলছেন, ভাষাতাত্ত্বিকরা বলছেন, এগুলো একটি ভাষা বংশের সদস্য। ওই ভাষা বংশটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। কারো কোনো প্রশ্ন আছে? কনফিউজিং হলো যে আসলে কোন ভাষা থেকে বাংলা ভাষা আসে। আর এইখানে অনেক মুখস্থ করার জিনিস আছে। মাঝে, মাঝে অনেক কনফিউজিং লাগে। না তুমি চার্ট বানিয়ে, বানিয়ে পড়বে। তাহলে দেখবে মুখস্থ করার কিছু নাই। ১ম এ এই যে এই যে আমি যখন বলছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। আচ্ছা আমি তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিব। হ্যাঁ? লেকচার শিট হিসেবে দিয়ে দিব একটা চার্ট। তাহলে তোমরা হয়তো খুব ইজিলি বুঝতে পারবা। এটা ওরকম মানে টাফ কিছু না। দেখো ১ম এই উপরে লেখো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এটাকে মূল ধরেছি। হ্যাঁ? ধরলাম এখান থেকে শুরু হয়েছে। তার মধ্যে অনেক ভাষা শাখা আছে। একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। আচ্ছা, এখান থেকে শাখা আসলো কিভাবে? ভারতীয় আর্য ভাষা ধরো এখানে বাংলাদেশে এখন বাঙালিরা থাকে। এই যে এখন আমার রোহিঙ্গারা চলে আসলো। হ্যাঁ? তারপরে ধরো ওই পাকিস্তানের থেকে কিছু বিহারিও চলে আসলো। তারপরে ধরো থাইল্যান্ড থেকে কিছু মানে কোনো চলে আসলো। কোনো গোত্র বা কোনো বংশের লোক চলে আসলো। মিক্সড হলো না? হয়েছে? মিক্স যখন হয়, যখন এই যে ৪ টা গোত্রের কথা বললাম যে এখানে বললাম যে রোহিঙ্গারা চলে আসলো। তার মধ্যে আবার বলেছি যে বিহারিরা চলে আসলো পাকিস্তান থেকে। ইন্ডিয়া থেকেও একদল লোক আসলো। এই ৩-৪ দলের লোক আবার বাঙালিরা অলরেডি আছে। মানে এখানে এই বাংলাদেশে। ৩-৪ দলের লোক আবার বাঙালিরা আ একসাথে হওয়ার পর যে সবচেয়ে শক্তিশালী তারাই থাকবে। তাই না? যে যাদের লোক সংখ্যা বেশি, যাদের আ যোগাযোগ ক্ষমতা বেশি তারাই থাকবে। ধরো এখানে যোগাযোগের ক্ষমতা বেশি হচ্ছে আম বিহারীদের। ধরো আমি উদাহরণ হিসেবে বললাম। ধরো এখানে যোগাযোগের ক্ষমতা বা শক্তির দিক থেকে বা লোক সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি হচ্ছে বিহারীরা। তখন বিহারীরা যেহেতু বেশি তাদের ভাষাটা ইফেক্ট করবে। তাদের ভাষাটা অন্য ভাষার উপরে প্রভাব ফেলবে। তাই না? এখন যেরকম আমাদের দেশে বিভিন্ন মণিপুরি বংশ আছে, তারপর উপজাতি আছে, চাকমা, মারমা। তাদের তাদের ভাষাটা কি আমরা শিখি নাকি আমাদের ভাষা তারা শিখে? কয়জন মানুষ আছে যে চাকমা ভাষা শিখে বা মারমা ভাষা শিখে? আচ্ছা ১ মিনিট আমার ল্যাপটপের চার্জ কমে গিয়েছে। আমি একটু চার্জটা দিয়ে আসছি। আচ্ছা, তো যে ভাষা বংশের তোমার দাপট থাকবে তারটাই আমাদের শিখতে হবে। তো সেরকম আর্য ভাষার তখন দাপট ছিল। ভারতীয় আর্য ভাষার। দা ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। যে এই ভাষা যে ছিল তার প্রমাণ হচ্ছে আ হিন্দুদের একটা উম আছে মানে ওদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদের মন্ত্রের মধ্যে এই যে এই ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার একটা রূপ পাওয়া যায় যে ওখানে ওরা ছিল। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও ১০০০ বছর আগে। তাহলে চিন্তা করতে পারো যে কত বছর। কারণ যীশু খ্রিস্টের জন্মের এখন ২০২৫ সাল। ২০০০ আমাদের ইংরেজি সালগুলো তৈরিই হয়েছে যীশু খ্রিস্টের জন্মের উপর ভিত্তি করে। যীশু খ্রিস্টের জন্মের পরেই আমরা ইংরেজি সালগুলো আ হিসাব করা শুরু করেছি।
তারও ১ বছর আগে ১০০০ খ্রিস্টপূর্বাব্দে বেতের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে। মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে সেই ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। তখন ব্যাকরণবিদরা নানা রকম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম সংস্কৃত অর্থাৎ বিধিবদ্ধ। মানে অনেকগুলো ভাষা মিক্সড হয়ে যাচ্ছিল। তখন কি করছে আমাদের বাংলা যেরকম, আমাদের বাংলার আ এ বানান রীতি আছে না? বাংলা একাডেমি যা করে, এরকম বাংলা একাডেমির মতো এরকম ব্যাকরণবিদরা সবাই একসাথে বসে একটা ফিক্সড ভাষা ঠিক করেন যেটা হচ্ছে সবার সাথে কমিউনিকেট করা যায়। সেরকম একটা ভাষা হচ্ছে সংস্কৃত। যার নামই হচ্ছে বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। সংস্কার থেকেই নামকরণটা করা হয়েছে। যে ভাষাকে সংস্কার করা হয়েছে সেটাই সংস্কৃত। আমাদের যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের কথা বলছে, এরকম ভাষারও এরকম সংস্কার হয়েছিল। এই সংস্কারের নামই হয়েছে সংস্কৃত। আচ্ছা, খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের মানে যীশু খ্রিস্টের জন্মের ৪০০ বছর আগেই এই ভাষা বিধিবদ্ধ হয়েছিল। মানে সংস্কার করা হয়েছিল। তার মানে বুঝতে পারছো বাংলার জন্মের পটভূমি কত প্রাচীন। যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার ৩ টি স্তর। আর্য ভাষারও ৩ টা স্তর আছে। যেমন কেউ যদি মানে আঞ্চলিক থাকে, মৌখিক থাকতে পারে, লেখার থাকতে পারে। ১ম স্তরটির নাম বা আ বৈদিক সংস্কৃত। এটা এখনো বেদে আছে লেখা, যেটা হচ্ছে হিন্দুদের আ ধর্মগ্রন্থ। তারা হয়তো দেখলেও দেখতে পারে। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৮০০ অব্দ এই ভাষার কাল। সুতরাং তোমরা যদি পয়েন্ট করে ফেলো যে বৈদিক সংস্কৃতর মানে সময়টা কখন, তাহলে কিন্তু ইজি হয়ে যায় এবং এটা কিন্তু অবজেক্টিভ এ থাকতে পারে। তারপর পাওয়া যায় সংস্কৃত। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে এটি সম্ভবত এইটা বানান ভুল হয়েছে। সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হ আ বিধিবদ্ধ হয়। তার মানে এটা খুব বেশি সময়ে উম আহ যে তা না। খ্রিস্টপূর্ব ৪০০ অব্দের পর এখন ২০২৫ সাল আর বাংলা ভাষার ইতিহাস তাহলে অনেক প্রাচীন। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তার মানে এই ২ টা মিক্স করলেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা হয়। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মধ্য ভারতীয় বলতে যেমন আমরা চর্যাপদ পড়লাম, এটা হচ্ছে প্রাচীন আমাদের আ নিদর্শন। আবার মধ্যযুগের নিদর্শন আছে না? হ্যাঁ? শ্রীকৃষ্ণ কীর্তন, সেটা হচ্ছে মধ্যযুগের। এরকম এটারও মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাকৃত। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে বৈদিক ও সংস্কৃত। মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ১০০০ অব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য ও লিখিতভাবে ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত হতে থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, যা খুব বিকৃত হয়েছে। মানে অপভ্রংশ মানেই হচ্ছে এটা মানে আম বিকৃত হয়ে গেছে। এটাকে এটার আসল জিনিস আর নাই। যেমন আমাদের এখন ভাষাগুলো বিকৃতি করে ফেলেছি না খুব বেশি? কারো আ আ মাথায় আসছে এমন কোনো শব্দ যেটা কিনা বিকৃত হয়ে গিয়েছে? কারো কোনো প্রশ্ন? ম্যাম আপনার বাড়ি কোন জেলায়? আমি আপনাদের অঞ্চলের ভাষায় কথা বলেন। হ্যাঁ, আমাদের বাসায় আমাদের বাসা হচ্ছে নরসিংদী। নরসিংদীর ভাষা খুব একটা ইয়ে না। আঞ্চলিক না, বোঝা যায় সবই। আচ্ছা, ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত হতে থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, যা মানে বিকৃত হয়ে গেছে। প্রাকৃত ভাষা মানে মানুষের মুখে তো যেমন পানি হানি হয়ে যায়, এরকম হয়ে গিয়েছিল। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা। এটা সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন। এটা মাথায় রাখতে হবে। যদি কোয়েশ্চেন আসে যে সুনীতি কুম ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে আ বাংলা উদ্ভূত হয়েছে কোত্থেকে? তাহলে পূর্ব মাগধী অপভ্রংশ বলতে হবে। ঠিক আছে? এটা অবজেক্টিভ ও আসতে পারে কিংবা আ তোমাদের সৃজনশীলের ১ নাম্বারে যে কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন এর আনসার হিসেবে হতে পারে। এটাও হতে পারে এবং আরেকটা আছে
আ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি, সেগুলাও আসতে পারে। আচ্ছা, আর আসামি, ওড়িয়া ভাষা। বাংলা, আসামি, উড়িয়া এরা কিন্তু ভাই-বোন। ঠিক আছে? প্রায় কাছাকাছি। আসামি ভাষা শুনলেও বুঝবা যে ২-১ টা শব্দ তুমি বুঝতে পারছো। উড়িয়াও তাই। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে। কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য ২ টি শাখা থেকে। কেন্তুম আর এর কথা মনে হয় বলছে। এই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া। ভোজপুরি কিছু শব্দ পুরোপুরি না। কারণ ভোজপুরির একটা আলাদা টান আছে। ভোজপুরি গান শোনো না মাঝে মধ্যে? দেখা যায় যে মানে পুরোপুরি বাংলার সাথে মিল আছে তা না। কিন্তু কয়েকটা শব্দ বোঝা যায়। একটা আ টোনে ওরা বলে, সেই টোনে বাংলাদেশের কিছু ও আঞ্চলিক ইয়ার টানটা আসে। আঞ্চলিকের বিশেষ করে চিটাগাংয়ের আমার কাছে মনে হয় চিটাগাংয়ের টানটা দিয়ে ভোজপুরির টানটা কাছাকাছি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য একটু ভিন্নমত পোষণ করেন। তিনি একটি প্রাকৃতের নাম বলেন গৌড়ীয় প্রাকৃত। এটাও ইম্পোর্টেন্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোনটা? তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌড়ী অপ্রভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষার। খুব একটা কনফিউজিং কিছু নাই। আচ্ছা, এটা আমি বললাম এই প্রবন্ধটি হুমায়ূন আহমেদের 'কত নদী সরোবর' বা বাংলা ভাষার জীবনী থেকে সংকলন করা হয়েছে। খুবই ইম্পোর্টেন্ট এই লাইনটা অবজেক্টিভ এ আসতে পারে। আর লেখক বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আলোচনা করেছেন, ভাষার ধর্ম বদলে যাওয়া। বাংলা ভাষার মুখে বদলে যায় ভাষার ধ্বনি। ধ্বনি শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। একসময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে, কিন্তু এখন সেখান থেকে বের হয়ে আসছি। আচ্ছা, এ এগুলো নিয়ে বিতর্ক আছে। এরপরে লেখক বিরচিতি এটা খুব ইম্পোর্টেন্ট। হুমায়ুন আজাদের জন্ম ১৯৪৭ সালের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়িয়াল গ্রামে। জন্মটার জায়গার নাম ইম্পোর্টেন্ট না হলেও সালটা ইম্পোর্টেন্ট। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার স্টুডেন্ট ছিলেন তিনি। সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। ও তারপরে আবার ওখানে টিচারও ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক। তখনকার সময়ে এই বইগুলো তার লেখা। রচনার ধরন, গল্প, উপন্যাস বিভিন্ন জায়গার বিভিন্ন সবকিছুই তিনি চেষ্টা করেছেন। তার মধ্যে অলৌকিক স্টিমার, চিতাবাঘ এগুলো উল্লেখযোগ্য। এগুলা একটু মনে রাখবে। এগুলা বলতে পারে যে অলৌকিক স্টিমার কার লেখা? মনে থাকলে আচ্ছা কারো কোনো সমস্যা? উম আ দেশে অন্য কোনো ভাষা নাই? আচ্ছা কারো কোনো তোমরা কি আছো? আজকে কোনো রেসপন্স দেখছি না। ভোজপুরি তো গানও আছে। হ্যাঁ, সেই গানের কথাই তো বললাম। না হলে তো জানার কথা না। আচ্ছা, এছাড়া তার গবেষণা গ্রন্থ আছে কিশোর পাঠকদের জন্য এই যে লাল নীল দীপাবলির কথা বলছিলাম। হ্যাঁ, এটা খুব গল্পের মতো করে এই বাংলাদেশের ইতিহাসগুলো তিনি তুলে ধরেছেন। আর পুরস্কার পেয়েছেন কিছু। মৃত্যু হয়েছে ২০০৪ সালে জার্মানির মিউনিখ শহরে। এই শব্দার্থগুলো খুব ইম্পোর্টেন্ট মানে ওখান থেকে অবজেক্টিভ হতে পারে। খুব বিশেষ করে যে দুর্বোধ্য, তার শ্লোক, ভাষাতাত্ত্বিক এই যে কঠিন বলা ছোট কিন্তু কঠিন এরকম হলে আবার সেগুলো আসার সম্ভাবনা বেশি। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম কবিতা পড়াবেন না? আজকে কবিতা ছিল না তো। রুটিনে ছিল? কবিতা কি আজকে ছিল? আচ্ছা, মাগধী প্রাকৃত দেখো মগধ অঞ্চলে প্রচলিত মানে যে উম যেমন আমরা নোয়াখালীকে বলি নোয়াখাইল্যা ওইরকম আরকি মাগধী প্রাকৃত হচ্ছে মগধ অঞ্চলে ছিল সেজন্য হচ্ছে মাগধী। গৌড়ই হচ্ছে গৌড় অঞ্চলে ছিল। আর অপভ্রংশ মুখের ভাষার পরিবর্তিত রূপ ভাষার প্রাকৃত ভাষার শেষ স্তর। কারো কোনো সমস্যা থাকলে বলো। তোমাদের সমস্যা দেখে আমি শেষ করে দিব। রাদিয়া, নো ম্যাম। কারো বুঝতে অসুবিধা আছে? আমি তোমাদের একটা লেকচার শিট দেব। সেখানে একটা মানে চার্ট করে দিব। তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। কারো কোনো সমস্যা থাকলে বলো। কোনো নো ম্যাম। আর কারো? তাহলে শেষ করে দিচ্ছি। কোনো প্রবলেম নেই। ওকে। ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যা পড়ালাম মনে রেখো। এটুকুই আশা। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।